হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন। শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। যাদের কাছে বইটি নাই তারা তাড়াতাড়ি বইটি কিনে নিও, বইটি সত্যিই খুব ভালো। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 4, প্রিম্বল অফ দি কনস্টিটিউশন। অধ্যায় 4, সংবিধানের প্রস্তাবনা। The American Constitution was the first to begin with a preamble. Many countries, including India, followed this practice. The term preamble refers to the introduction or preface to the Constitution. আমেরিকান সংবিধান প্রথম একটি প্রস্তাবনা দিয়ে শুরু হয়েছিল। ভারত সহ অনেক দেশ এই রীতি অনুসরণ করেছে। প্রস্তাবনা শব্দটি সংবিধানের ভূমিকা বা ভূমিকাকে বোঝায়। It contains the summary or essence of the Constitution. N.A. Palkhivala, an eminent jurist and constitutional expert, called the preamble as the identity card of the Constitution. এতে সংবিধানের সারাংশ বা সারমর্ম রয়েছে। এনে পালখিবালা, একজন বিশিষ্ট আইনবিদ এবং সংবিধান বিশেষজ্ঞ, প্রস্তাবনাটিকে সংবিধানের পরিচয়পত্র বলে অভিহিত করেছেন। The preamble to the Indian Constitution is based on the objectives resolution drafted and moved by Pandit Nehru and adopted by the Constituent Assembly. It has been amended by the 42 and the Constitutional Amendment Act 1976, which added 3 new words: socialist, secular and integrity. ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি উদ্দেশ্য রেজলিউশন এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা পণ্ডিত নেহরু কর্তৃক প্রণীত এবং সরানো হয়েছে এবং গণপরিষদ গৃহীত হয়েছে। এটি 42তম সাংবিধানিক সংশোধনী আইন 1976 দ্বারা সংশোধন করা হয়েছে, যা 3টি নতুন শব্দ যুক্ত করেছে: সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা। টেক্সট অফ দি প্রিম্বল। প্রস্তাবনার পাঠ্য। দি প্রিম্বল ইন ইটস প্রেজেন্ট ফর্ম রিডস। তার বর্তমান আকারে প্রস্তাবনাটি পড়ো। উই, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign socialist secular democratic republic and to secure to all its citizens. আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্রে গঠন করার এবং এর সমস্ত নাগরিকদের নিরাপদ করার জন্য গম্ভীরভাবে সংকল্প করেছি। জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। ন্যায়বিচার, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক। লাইবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফাইথ অ্যান্ড ওয়ারশিপ। চিন্তা, ভাব, বিশ্বাস ও উপাসনার স্বাধীনতা। ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অফ অপরচুনিটি অ্যান্ড টু প্রমোট অ্যামং দেম অল। অবস্থা এবং সুযোগের সমতা এবং তাদের সবার মধ্যে প্রচার করা। ফ্রাটার্নিটি, অ্যাসুরিং দি ডিগনিটি অফ দি ইন্ডিভিজুয়াল অ্যান্ড দি ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দি নেশন। ব্যক্তির মর্যাদা এবং জাতির ঐক্য ও অখণ্ডতা নিশ্চিত করে ভ্রাতৃত্ব। ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দিস 26 ডে অফ নভেম্বর 1949 টু হারেবি অ্যাডপ্ট অ্যাক্ট অ্যান্ড গিভ টু ওরসেলভেস দিস কনস্টিটিউশন। আমাদের গণপরিষদে এই 26শে নভেম্বর 1949 তারিখে এইভাবে এই সংবিধানটি গ্রহণ করুন, প্রণয়ন করুন এবং নিজেদেরকে দিন। ইনগ্রেডিয়েন্টস অফ দি প্রিম্বল। The preamble reveals 4 ingredients or components. প্রস্তাবনা 4টি উপাদান বা উপাদান প্রকাশ করে। Source of authority of the Constitution. The preamble states that the Constitution derives its authority from the people of India. সংবিধানের কর্তৃত্বের উৎস। প্রস্তাবনা বলে যে সংবিধান ভারতের জনগণের কাছ থেকে তার কর্তৃত্ব গ্রহণ করে। 2. Nature of Indian state. It declares India to be of a sovereign, socialist, secular, democratic and republican polity. ভারতীয় রাজ্যের প্রকৃতি। এটি ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্রী রাষ্ট্র হিসাবে ঘোষণা করে। 3. Objectives of the Constitution. It specifies justice, liberty, equality and fraternity as the objectives. সংবিধানের উদ্দেশ্য। এটি ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বকে উদ্দেশ্য হিসাবে নির্দিষ্ট করে। 4. Date of adoption of the Constitution. It stipulates নভেম্বরের 26, 1949 as the date. সংবিধান গ্রহণের তারিখ। এটি 26শে নভেম্বর 1949 তারিখ হিসাবে নির্ধারণ করে। Keywords in the preamble. প্রস্তাবনা মূল শব্দ।
Certain keywords: sovereign, socialist, secular, democratic, republic, justice, liberty, equality and fraternity are explained as follows. কিছু মূল শব্দ: সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, ন্যায়বিচার, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ব নিম্নরূপ ব্যাখ্যা করা হয়েছে। 1. সোভারেইন। Keyword: sovereign implies that India is neither a dependency nor a dominion of any other nation, but an independent state. There is no authority above it, and it is free to conduct its own affairs, both internal and external. সার্বভৌম শব্দটি বোঝায় যে ভারত অন্য কোন জাতির উপর নির্ভরতা বা আধিপত্য নয়, বরং একটি স্বাধীন রাষ্ট্র। এর উপরে কোন কর্তৃত্ব নেই এবং এটি তার নিজস্ব বিষয়গুলি অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয়ই পরিচালনা করতে স্বাধীন। In 1949, India declared the continuation of her full membership of the Commonwealth of Nations and accepted the British Crown as the head of the Commonwealth. This extra constitutional declaration does not affect India's sovereignty in any manner. Further, India's membership of the United Nations Organization (UNO) also in no way constitutes a limitation on her sovereignty. যদিও 1949 সালে ভারত কমনওয়েলথ অফ নেশনসের তার পূর্ণ সদস্যপদ অব্যাহত রাখার ঘোষণা করেছিল এবং ব্রিটিশ ক্রাউনকে কমনওয়েলথের প্রধান হিসাবে গ্রহণ করেছিল, এই বহির্সাংবিধানিক ঘোষণা কোনোভাবেই ভারতের সার্বভৌমত্বকে প্রভাবিত করে না। অধিকন্তু, জাতিসংঘ সংস্থার ইউএনও ভারতের সদস্যপদ কোনোভাবেই তার সার্বভৌমত্বের উপর সীমাবদ্ধতা তৈরি করে না। Being a sovereign state, India can either acquire a foreign territory or cede a part of its territory in favor of a foreign state. একটি সার্বভৌম রাষ্ট্র হওয়ার কারণে ভারত হয় একটি বিদেশি অঞ্চল অধিগ্রহণ করতে পারে বা একটি বিদেশি রাষ্ট্রের পক্ষে তার ভূখণ্ডের একটি অংশ ছেড়ে দিতে পারে। 2. সোশ্যালিস্ট, সমাজতান্ত্রিক। Even before the term was added by the 42 and the amendment in 1976, the Constitution had a socialist content in the form of certain directive principles of state policy. In other words, what was hitherto implicit in the Constitution has now been made explicit. Moreover, the Congress Party itself adopted a resolution to establish a socialistic pattern of society in its Avadi session as early as in 1955 and took measures accordingly. এমনকি 1976 সালে 42তম সংশোধনী দ্বারা শব্দটি যোগ করার আগে সংবিধানে রাষ্ট্রীয় নীতির নির্দিষ্ট নির্দেশমূলক নীতির আকারে একটি সমাজতান্ত্রিক বিষয়বস্তু ছিল। অন্য কথায়, সংবিধানে এতদিন যা অন্তর্নিহিত ছিল তা এখন স্পষ্ট করা হয়েছে। তদুপরি, কংগ্রেস পার্টি নিজেই 1955 সালের প্রথম দিকে তার আভাদি অধিবেশনে সমাজের একটি সমাজতান্ত্রিক প্যাটার্ন প্রতিষ্ঠার জন্য একটি প্রস্তাব গ্রহণ করে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। Notably, the Indian brand of socialism is a democratic socialism and not a communistic socialism, also known as state socialism, which involves the nationalization of all means of production and distribution and the abolition of private property. উল্লেখযোগ্যভাবে, ভারতীয় ব্র্যান্ডের সমাজতন্ত্র হল একটি গণতান্ত্রিক সমাজতন্ত্র এবং কমিউনিস্ট সমাজতন্ত্র নয় রাষ্ট্রীয় সমাজতন্ত্র নামেও পরিচিত, যা উৎপাদন ও বণ্টনের সমস্ত উপায়ের জাতীয়করণ এবং ব্যক্তিগত সম্পত্তির বিলুপ্তি জড়িত। Democratic socialism, on the other hand, holds faith in a mixed economy, where both public and private sectors coexist side by side. As the Supreme Court says, democratic socialism aims to end poverty, ignorance, disease and inequality of opportunity. অন্যদিকে, গণতান্ত্রিক সমাজতন্ত্র একটি মিশ্র অর্থনীতিতে বিশ্বাস রাখে যেখানে সরকারি ও বেসরকারি উভয় খাত পাশাপাশি সহাবস্থান করে। সুপ্রিম কোর্ট যেমন বলেছে, গণতান্ত্রিক সমাজতন্ত্রের লক্ষ্য দারিদ্র্য, অজ্ঞতা, রোগ এবং সুযোগের অসমতার অবসান ঘটানো। Indian socialism is a blend of Marxism and Gandhism, leaning heavily towards the Gandhian socialism. ভারতীয় সমাজতন্ত্র হল মার্ক্সবাদ এবং গান্ধীবাদের মিশ্রণ, গান্ধীবাদী সমাজতন্ত্রের দিকে প্রবলভাবে ঝুঁকছে। The new economic policy 1991 of liberalization, privatization and globalization has, however, diluted the socialist credentials of the Indian state.
উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়নের নতুন অর্থনৈতিক নীতি 1991 অবশ্য ভারতীয় রাষ্ট্রের সমাজতান্ত্রিক পরিচয়পত্রকে ম্লান করে দিয়েছে। 3. সেকুলার, ধর্মনিরপেক্ষ। The term secular was added by the 42 Constitutional Amendment Act of 1976. However, as the Supreme Court said in 1974, the words secular state were not expressly mentioned in the Constitution, there can be no doubt that Constitution makers wanted to establish such a state and ধর্মনিরপেক্ষ শব্দটিও 1976 সালের 42তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা যুক্ত করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্ট যেমন 1974 সালে বলেছিল, যদিও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র শব্দটি সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, তাতে কোন সন্দেহ নেই যে সংবিধান প্রণেতারা চেয়েছিলেন এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং Accordingly, Articles 25-28 guaranteeing the fundamental right to freedom of religion have been included in the Constitution. তদনুসারে অনুচ্ছেদ 25 থেকে 28 ধর্মের স্বাধীনতার মৌলিক অধিকারের নিশ্চয়তা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। The Indian Constitution embodies the positive concept of secularism. All religions in our country, irrespective of their strength, have the same status and support from the state. ভারতীয় সংবিধান ধর্মনিরপেক্ষতার ইতিবাচক ধারণাকে মূর্ত করে, অর্থাৎ আমাদের দেশে সমস্ত ধর্মের তাদের শক্তি নির্বিশেষে একই মর্যাদার এবং রাষ্ট্র থেকে সমর্থন রয়েছে। 4. ডেমোক্রেটিক, গণতান্ত্রিক। A democratic polity, as stipulated in the Preamble, is based on the doctrine of popular sovereignty, that is, possession of supreme power by the people. একটি গণতান্ত্রিক রাজনীতি, যেমন প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, জনপ্রিয় সার্বভৌমত্বের মতবাদের উপর ভিত্তি করে, অর্থাৎ জনগণের দ্বারা সর্বোচ্চ ক্ষমতার অধিকার। ডেমোক্রেসি ইজ অফ টু টাইপস, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট। Indirect democracy, the people exercise their supreme power directly as is the case in Switzerland. গণতন্ত্র দুই প্রকার, প্রত্যক্ষ ও পরোক্ষ। প্রত্যক্ষ গণতন্ত্রে জনগণ সরাসরি তাদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে, যেমন সুইজারল্যান্ডের ক্ষেত্রে হয়। There are 4 devices of direct democracy, namely, referendum, initiative, recall and plebiscite. In indirect democracy, on the other hand, the representatives selected by the people exercise the supreme power and thus carry on the government and make the laws. প্রত্যক্ষ গণতন্ত্রের 4টি যন্ত্র রয়েছে, যথা গণভোট, উদ্যোগ, প্রত্যাহার এবং গণভোট। অপরদিকে পরোক্ষ গণতন্ত্রে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে এবং এভাবে সরকার পরিচালনা করে এবং আইন প্রণয়ন করে। This type of democracy, also known as representative democracy, is of two kinds, parliamentary and presidential. এই ধরনের গণতন্ত্র, যা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র নামেও পরিচিত, দুই ধরনের, সংসদীয় এবং রাষ্ট্রপতি শাসিত। The Indian Constitution provides for representative parliamentary democracy, under which the executive is responsible to the legislature for all its policies and actions. Universal adult franchise, periodic elections, rule of law, independence of judiciary, and absence of discrimination on certain grounds are the manifestations of the democratic character of the Indian polity. ভারতীয় সংবিধান প্রতিনিধিত্বমূলক সংসদীয় গণতন্ত্রের জন্য বিধান করে, যার অধীনে কার্যনির্বাহী তার সমস্ত নীতি ও কর্মের জন্য আইনসভার কাছে দায়বদ্ধ। সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার, পর্যায়ক্রমিক নির্বাচন, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা এবং কিছু ভিত্তিতে বৈষম্যের অনুপস্থিতি ভারতীয় রাজনীতির গণতান্ত্রিক চরিত্রের প্রকাশ। The term democratic is used in the preamble in the broader sense, embracing not only political democracy but also social and economic democracy. গণতান্ত্রিক শব্দটি প্রস্তাবনাতে বৃহত্তর অর্থে ব্যবহৃত হয়েছে, যা কেবল রাজনৈতিক গণতন্ত্রই নয়, সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্রকেও আলিঙ্গন করে। This dimension was stressed by Dr. Ambedkar in his concluding speech in the Constituent Assembly on November 25, 1949, in the following way. এই মাত্রাটি ডক্টর আম্বেদকর 25শে নভেম্বর 1949 তারিখে গণপরিষদে তার সমাপনী ভাষণে নিম্নলিখিত উপায়ে জোর দিয়েছিলেন।
Political democracy cannot last unless there lies at the base of it social democracy. What does social democracy mean? It means a way of life which recognizes liberty, equality and fraternity. The principles of liberty, equality and fraternity are not to be treated as separate items in a trinity. রাজনৈতিক গণতন্ত্র টিকে থাকতে পারে না যতক্ষণ না এর গোড়ায় থাকে সামাজিক গণতন্ত্র। সামাজিক গণতন্ত্র বলতে কি বোঝায়? এর অর্থ এমন একটি জীবনধারা যা স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বকে স্বীকৃতি দেয়। স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের নীতিগুলিকে বিবেচনা করা যায় না। একটি ট্রিনিটি পৃথক আইটেম। They form a union of trinity in the sense that to divorce one from the other is to defeat the very purpose of democracy. Liberty cannot be divorced from equality, equality cannot be divorced from liberty. Nor can liberty and equality be divorced from fraternity. Without equality, liberty allowed produce the supremacy of the few over the many. Equality without liberty allowed kill individual initiative. তারা এই অর্থে একটি ইউনিয়ন গঠন করে যে একজনকে অন্যের থেকে তালাক দেওয়া গণতন্ত্রের উদ্দেশ্যকে পরাজিত করা। স্বাধীনতাকে সাম্য থেকে বিচ্ছিন্ন করা যায় না, সাম্যকে স্বাধীনতা থেকে বিচ্ছিন্ন করা যায় না। কিংবা স্বাধীনতা ও সমতা ভ্রাতৃত্ব থেকে বিচ্ছিন্ন হতে পারে না। সমতা না থাকলে স্বাধীনতা অনেকের উপরে কয়েকজনের আধিপত্য তৈরি করবে। স্বাধীনতা ছাড়া সমতা ব্যক্তি উদ্যোগকে হত্যা করবে। In this same context, the Supreme Court observed in 1997 that the Constitution envisions to establish an egalitarian social order rendering to every citizen social, economic and political justice in a social and economic democracy of the Bharat Republic. একই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট 1997 সালে পর্যবেক্ষণ করেছিল যে সংবিধানটি ভারত প্রজাতন্ত্রের একটি সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্রে প্রতিটি নাগরিকের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়বিচারের জন্য একটি সমতাভিত্তিক সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার কল্পনা করে। 5. রিপাবলিক, প্রজাতন্ত্র। A democratic polity can be classified into two categories: monarchy and republic. In a monarchy, the head of the state, usually king or queen, enjoy a hereditary position, that is, he comes into office through succession, e.g., retain. In a republic, on the other hand, the head of the state is always elected directly or indirectly for a fixed period, e.g., USA. একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে দুটি বিভাগে শ্রেণীবদ্ধ করা যেতে পারে: রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র। একটি রাজতন্ত্রে রাষ্ট্রের প্রধান, সাধারণত রাজা বা রানী, একটি বংশগত পদ উপভোগ করেন, অর্থাৎ তিনি উত্তরাধিকারের মাধ্যমে অফিসে আসেন, যেমন ব্রিটেন। একটি প্রজাতন্ত্রে অন্যদিকে রাষ্ট্রের প্রধান সর্বদা একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হয়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র। Therefore, the term republic in our preamble indicates that India has an elected head called the president. He is elected indirectly for a fixed period of 5 years. অতএব আমাদের প্রস্তাবনায় প্রজাতন্ত্র শব্দটি ইঙ্গিত করে যে ভারতে রাষ্ট্রপতি নামে একজন নির্বাচিত প্রধান রয়েছে। তিনি পরোক্ষভাবে 5 বছরের জন্য নির্বাচিত হন। A republic also means two more things: 1. Vesting of political sovereignty in the people and not in a single individual like a king. 2. The absence of any privileged class and hence all public office being opened to every citizen without any discrimination. একটি প্রজাতন্ত্রের অর্থ আরও দুটি জিনিস: 1. রাজনৈতিক সার্বভৌমত্ব জনগণের উপর ন্যস্ত করা এবং রাজার মতো একক ব্যক্তির হাতে নয়। দ্বিতীয়ত, কোনো বিশেষ সুবিধাপ্রাপ্ত শ্রেণীর অনুপস্থিতি এবং তাই কোনো বৈষম্য ছাড়াই প্রতিটি নাগরিকের জন্য সব সরকারি অফিস খোলা। 6. জাস্টিস, বিচার। The term justice in the preamble embraced three distinct forms: social, economic and political, secured through various provisions of fundamental rights and directive principles. প্রস্তাবনায় ন্যায়বিচার শব্দটি তিনটি স্বতন্ত্র রূপ: সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক, মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির বিভিন্ন বিধানের মাধ্যমে সুরক্ষিত। Social justice denotes the equal treatment of all citizens without any social distinction based on caste, color, race, religion, sex and so on.
It means absence of privileges being extended to any particular section of the society and improvement in the conditions of backward classes, SCs, STs and OBCs and women. সামাজিক ন্যায়বিচার বলতে বর্ণ, জাতি, ধর্ম, লিঙ্গ ইত্যাদির উপর ভিত্তি করে কোনো সামাজিক বৈষম্য ছাড়াই সকল নাগরিকের সমান আচরণকে বোঝায়। এর অর্থ হল সমাজের কোনো বিশেষ অংশের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর অনুপস্থিতি এবং অনগ্রসর শ্রেণী SCs, ST এবং OBC এবং মহিলাদের অবস্থার উন্নতি। Economic justice denotes the non-discrimination between people on the basis of economic factors. It involves the elimination of glaring inequalities in wealth, income and property. A combination of social justice and economic justice denotes what is known as distributive justice. অর্থনৈতিক ন্যায়বিচার অর্থনৈতিক কারণের ভিত্তিতে মানুষের মধ্যে বৈষম্যহীনতাকে বোঝায়। এটি সম্পদ, আয় এবং সম্পত্তির উজ্জ্বল বৈষম্য দূরীকরণের সাথে জড়িত। সামাজিক ন্যায়বিচার এবং অর্থনৈতিক ন্যায়বিচারের সংমিশ্রণ বোঝায় যা বণ্টনমূলক ন্যায়বিচার নামে পরিচিত। Political justice implies that all citizens should have equal political rights, equal access to all political office and equal voice in the government. রাজনৈতিক ন্যায়বিচার বলতে বোঝায় যে সকল নাগরিকের সমান রাজনৈতিক অধিকার, সকল রাজনৈতিক অফিসে সমান প্রবেশাধিকার এবং সরকারে সমান কণ্ঠস্বর থাকা উচিত। The ideal of justice social, economic and political has been taken from the Russian Revolution, 1917. ন্যায়বিচারের আদর্শ সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক রুশ বিপ্লব 1917 থেকে নেওয়া হয়েছে। 7. Liberty, স্বাধীনতা। The term liberty means the absence of restraints on the activities of individuals, and at the same time providing opportunities for the development of individual personalities. স্বাধীনতা শব্দের অর্থ ব্যক্তিদের ক্রিয়াকলাপের উপর সীমাবদ্ধতার অনুপস্থিতি এবং একই সাথে ব্যক্তিত্বের বিকাশের সুযোগ প্রদান করা। The preamble seeks to all citizens of India liberty of thought, expression, belief, faith and worship, through their fundamental rights, enforceable in court of law in case of violation. প্রস্তাবনাটি ভারতের সকল নাগরিকের চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস এবং উপাসনার স্বাধীনতাকে তাদের মৌলিক অধিকারের মাধ্যমে সুরক্ষিত করে, লঙ্ঘনের ক্ষেত্রে আইনের আদালতে প্রয়োগযোগ্য। Liberty as elaborated in the preamble is very essential for the successful functioning of the Indian democratic system. However, liberty does not mean license to do what one likes and has to be enjoyed within the limitations mentioned in the Constitution itself. In brief, the liberty conceived by the preamble or fundamental rights is not absolute but qualified. ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থার সফল কার্যকারিতার জন্য প্রস্তাবনায় বিস্তৃত স্বাধীনতা অত্যন্ত প্রয়োজনীয়। যাই হোক, স্বাধীনতা মানে একজন যা পছন্দ করে তা করার লাইসেন্স নয় এবং সংবিধানে উল্লিখিত সীমাবদ্ধতার মধ্যেই উপভোগ করতে হবে। সংক্ষেপে, প্রস্তাবনা বা মৌলিক অধিকার দ্বারা কল্পনা করা স্বাধীনতা পরম নয় কিন্তু যোগ্য। The ideals of liberty, equality and fraternity in our preamble have been taken from the French Revolution, 1789-1799. আমাদের প্রস্তাবনায় স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের আদর্শগুলি ফরাসি বিপ্লব 1789-1799 থেকে নেওয়া হয়েছে। Equality, সমতা। The term equality means the absence of special privileges to any section of the society and the provision of adequate opportunities for all individuals without any discrimination. সমতা শব্দের অর্থ হল সমাজের যে কোনো অংশের জন্য বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি এবং কোনো বৈষম্য ছাড়াই সকল ব্যক্তির জন্য পর্যাপ্ত সুযোগের ব্যবস্থা করা। The preamble seeks to all citizens of India equality of status and opportunity. This provision embraces three dimensions of equality: civic, political and economic. প্রস্তাবনা ভারতের সকল নাগরিকের জন্য মর্যাদা এবং সুযোগের সমতা সুরক্ষিত করে। এই বিধানটি সাম্যের তিনটি মাত্রাকে আলিঙ্গন করে: নাগরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক। The following provisions of the chapter on fundamental rights ensure civic equality. মৌলিক অধিকারের অধ্যায়ের নিম্নলিখিত বিধানগুলি নাগরিক সমতা নিশ্চিত করে। Equality before the law, Article 14. The prohibition of discrimination on grounds of religion,
রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ আর্টিকেল 15। সি, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট আর্টিকেল 16। ডি, abolition of untouchability আর্টিকেল 17। ই, abolition of titles আর্টিকেল 18। ক, আইনের সামনে সমতা ধারা 14। খ, ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধকরণ অনুচ্ছেদ 15। গ, সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের সমতা অনুচ্ছেদ 16। ঘ, অস্পৃশ্যতা বিলুপ্তি ধারা 17। উম, শিরোনাম বিলুপ্তি ধারা 18। There are two provisions in the Constitution that seek to achieve political equality. 1. No person is to be declared ineligible for inclusion in electoral rolls on grounds of religion, race, caste or sex Article 325. 2. Elections to the Lok Sabha and the state assemblies to be on the basis of adult suffrage Article 326. সংবিধানে দুটি বিধান রয়েছে যা রাজনৈতিক সমতা অর্জন করতে চায়। 1. ধর্ম, জাতি, বর্ণ বা লিঙ্গের ভিত্তিতে কোনো ব্যক্তিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য অযোগ্য ঘোষণা করা হবে না ধারা 325। 2. লোকসভা এবং রাজ্য বিধানসভার নির্বাচন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে হবে অনুচ্ছেদ 326। The Directive Principles of State Policy আর্টিকেল 39 seeks to men and women equal right to an adequate means of livelihood and equal pay for equal work. রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি অনুচ্ছেদ 39 পুরুষ ও মহিলাদের জন্য সমান অধিকার সুরক্ষিত করে জীবিকা নির্বাহের পর্যাপ্ত উপায় এবং সমান কাজের জন্য সমান বেতন। 9. ফ্রাটার্নিটি ভ্রাতৃত্ব। Fraternity means essence of brotherhood. The Constitution promotes this feeling of fraternity by the system of single citizenship. Also, the fundamental duties Article 51 say that it shall be the duty of every citizen of India to promote harmony and the spirit of common brotherhood amongst all the people of India transcending religious, linguistic, regional or sectional diversities. ভ্রাতৃত্ব মানে ভ্রাতৃত্ববোধ। সংবিধান একক নাগরিকত্ব ব্যবস্থার মাধ্যমে এই ভ্রাতৃত্ববোধকে উৎসাহিত করে। এছাড়াও মৌলিক কর্তব্য ধারা 51 বলে যে ভারতের প্রত্যেক নাগরিকের কর্তব্য হবে ধর্মীয়, ভাষাগত, আঞ্চলিক বা বিভাগীয় বৈচিত্র্যকে অতিক্রম করে ভারতের সকল মানুষের মধ্যে সম্প্রীতি এবং অভিন্ন ভ্রাতৃত্বের চেতনাকে উন্নীত করা। The Preamble declares that fraternity has to assert two things: the dignity of the individual and the unity and integrity of the nation. The word integrity has been added to the Preamble by the 42 Constitutional Amendment 1976. প্রস্তাবনা ঘোষণা করে যে ভ্রাতৃত্বকে দুটি জিনিস নিশ্চিত করতে হবে: ব্যক্তির মর্যাদা এবং জাতির ঐক্য ও অখণ্ডতা। 42তম সাংবিধানিক সংশোধনী 1976 দ্বারা প্রস্তাবনায় অখণ্ডতা শব্দটি যুক্ত করা হয়েছে। According to K.M. Munshi, a member of the drafting committee of the Constituent Assembly, the phrase dignity of the individual signifies that the Constitution not only ensures material betterment and maintain a democratic setup, but that it also recognizes that the personality of every individual is sacred. K. এর মতে গণপরিষদের খসড়া কমিটির সদস্য মুন্সি ব্যক্তির মর্যাদা শব্দগুচ্ছটি বোঝায় যে সংবিধান শুধুমাত্র বস্তুগত উন্নতি নিশ্চিত করে না এবং একটি গণতান্ত্রিক সেটআপ বজায় রাখে, তবে এটি স্বীকার করে যে প্রতিটি ব্যক্তির ব্যক্তিত্ব পবিত্র। This is highlighted through some of the provisions of the fundamental rights and directive principles of state policy, which ensure the dignity of individuals. রাষ্ট্রীয় নীতির মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতিমালার কিছু বিধানের মাধ্যমে এটি তুলে ধরা হয়েছে, যা ব্যক্তির মর্যাদা নিশ্চিত করে। Further, the fundamental duties Article 51 also protect the dignity of woman by stating that it shall be the duty of every citizen of India to renounce practices derogatory to the dignity of woman, and also makes it the duty of every citizen of India to uphold and protect the sovereignty, unity and integrity of India. তদুপরি মৌলিক কর্তব্য অনুচ্ছেদ 51 মহিলাদের মর্যাদা রক্ষা করে বলে যে ভারতের প্রত্যেক নাগরিকের কর্তব্য হবে নারীর মর্যাদার জন্য অবমাননাকর অভ্যাসগুলি পরিত্যাগ করা, এবং এটি প্রতিটি নাগরিকের কর্তব্য করে তোলে। ভারতের সার্বভৌমত্ব, একতা ও অখণ্ডতাকে সমুন্নত রাখতে ও রক্ষা করতে।
Defense, unity and integrity of the nation, embrace both the psychological and territorial dimensions of national integration. Article 1 of the Constitution describes India as a union of states to make it clear that the states have no right to secede from the union, implying the indestructible nature of the Indian Union. It aims at overcoming hindrances to national integration like communalism, regionalism, casteism, linguism, secessionism and so on. জাতির ঐক্য ও অখণ্ডতা শব্দবন্ধটি জাতীয় সংহতির মনস্তাত্ত্বিক এবং আঞ্চলিক উভয় মাত্রাকে আলিঙ্গন করে। সংবিধানের এক অনুচ্ছেদ ভারতকে রাষ্ট্রের ইউনিয়ন হিসাবে বর্ণনা করে। এটা স্পষ্ট করে যে রাজ্যগুলির ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো অধিকার নেই, যা ভারতীয় ইউনিয়নের অবিনাশী প্রকৃতিকে বোঝায়। এ লক্ষ্য সাম্প্রদায়িকতা, আঞ্চলিকতা, বর্ণবাদ, ভাষাবাদ, বিচ্ছিন্নতাবাদ ইত্যাদি জাতীয় সংহতির প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা। সিগনিফিকেন্স অফ দি প্রিম্বল, প্রস্তাবনার তাৎপর্য। দি প্রিম্বল এম্বডিজ দি বেসিক ফিলোসফি অ্যান্ড ফান্ডামেন্টাল ভ্যালুস পলিটিক্যাল, moral and religious, on which the Constitution is based. It contains the grand and noble vision of the Constituent Assembly, and reflects the dreams and aspirations of the founding fathers of the Constitution. প্রস্তাবনা মৌলিক দর্শন এবং মৌলিক মূল্যবোধ রাজনৈতিক, নৈতিক এবং ধর্মীয়কে মূর্ত করে, যার উপর সংবিধান প্রতিষ্ঠিত। এতে গণপরিষদের মহান ও মহৎ দৃষ্টিভঙ্গি রয়েছে এবং সংবিধানের প্রতিষ্ঠাতা পিতাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে। In the words of Sri Roladi Krishnaswamy Iyer, a member of the Constituent Assembly who played a significant role in making the Constitution, the preamble to our Constitution expresses what we have thought or dreamed so long. সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী গণপরিষদের সদস্য স্যার আল্লাদি কৃষ্ণস্বামী আয়ারের ভাষায়, আমাদের সংবিধানের প্রস্তাবনা প্রকাশ করে যা আমরা এতদিন ভেবেছিলাম বা স্বপ্ন দেখেছিলাম। According to K.M. Munshi, a member of the drafting committee of the Constituent Assembly, the preamble is the horoscope of our sovereign democratic republic. K.M. Munshi মতে, গণপরিষদের খসড়া কমিটির সদস্য প্রস্তাবনা হল আমাদের সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের রাশিফল। Pandit Thakur Das Bhargava, another member of the Constituent Assembly, summed up the importance of the preamble in the following words: the preamble is the most precious part of the Constitution. It is the soul of the Constitution. গণপরিষদের আরেক সদস্য পণ্ডিত ঠাকুর দাস ভার্গব নিম্নলিখিত শব্দে প্রস্তাবনার গুরুত্ব তুলে ধরেছেন: প্রস্তাবনা সংবিধানের সবচেয়ে মূল্যবান অংশ। এটা সংবিধানের আত্মা। It is a key to the Constitution. It is a jewel set in the Constitution. It is a proper yardstick with which one can measure the worth of the Constitution. এটা সংবিধানের একটি চাবিকাঠি। এটি সংবিধানে রচিত একটি রত্ন। এটি একটি সঠিক মাপকাঠি যা দিয়ে কেউ সংবিধানের মূল্য পরিমাপ করতে পারে। Sir Ernest Barker, a distinguished English political scientist, paid a glowing tribute to the political wisdom of the authors of the preamble. He described the preamble as the keynote to the Constitution. He was so moved by the text of the preamble that he quoted it at the opening of his popular book, Principles of Social and Political Theory, 1951. স্যার আর্নেস্ট বার্কার, একজন বিশিষ্ট ইংরেজ রাষ্ট্রবিজ্ঞানী, প্রস্তাবনাটির লেখকদের রাজনৈতিক প্রজ্ঞার প্রতি উজ্জ্বল শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি প্রস্তাবনাকে সংবিধানের মূল নোট হিসেবে বর্ণনা করেন। তিনি প্রস্তাবনাটির পাঠ্য দ্বারা এতটাই অনুপ্রাণিত হয়েছিলেন যে তিনি তার জনপ্রিয় বই, সামাজিক ও রাজনৈতিক তত্ত্বের নীতি, 1951 এর উদ্বোধনে এটি উদ্ধৃত করেছিলেন। এম. Hidayatullah, a former Chief Justice of India, observed, preamble resembles the Declaration of Independence of the United States of America, but is more than a declaration. It is the soul of our Constitution, which lays down the pattern of our political society. It contains a solemn resolve, which nothing but a revolution can alter. ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি এম. হিদায়াতুল্লাহ বলেছেন, প্রস্তাবনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার সাথে সাদৃশ্যপূর্ণ, তবে এটি একটি ঘোষণার চেয়ে বেশি। এটি আমাদের সংবিধানের আত্মা, যা আমাদের রাজনৈতিক সমাজের প্যাটার্ন তৈরি করে। এতে রয়েছে এক দৃঢ় সংকল্প, যাকে বিপ্লব ছাড়া আর কিছুই পরিবর্তন করতে পারে না।
Preamble as part of the Constitution. সংবিধানের অংশ হিসেবে প্রস্তাবনা। One of the controversies about the preamble is as to whether it is a part of the Constitution or not. প্রস্তাবনা নিয়ে বিতর্কের মধ্যে একটি হলো এটি সংবিধানের একটি অংশ কিনা। In the Berubari Union 16 case 1960, the Supreme Court said that the preamble shows the general purposes behind the several provisions in the Constitution, and is thus a key to the means of the makers of the Constitution. Further, where the terms used in any article are ambiguous or capable of more than one meaning, some assistance at interpretation may be taken from the objectives enshrined in the preamble. Despite this recognition of the significance of the preamble, the Supreme Court specifically opined that preamble is not a part of the Constitution. বেরুবারি ইউনিয়ন 16 মামলায় 1960 সুপ্রিম কোর্ট বলেছে যে প্রস্তাবনাটি সংবিধানের বেশ কয়েকটি বিধানের পিছনে সাধারণ উদ্দেশ্যগুলি দেখায় এবং এইভাবে সংবিধান প্রণেতাদের মনের চাবিকাঠি। অধিকন্তু, যেখানে কোনো নিবন্ধে ব্যবহৃত পদগুলি অস্পষ্ট বা একাধিক অর্থ বহন করতে সক্ষম, সেখানে প্রস্তাবনায় নিহিত উদ্দেশ্যগুলি থেকে ব্যাখ্যার ক্ষেত্রে কিছু সহায়তা নেওয়া যেতে পারে। প্রস্তাবনার তাৎপর্যের এই স্বীকৃতি সত্ত্বেও, সুপ্রিম কোর্ট বিশেষভাবে মতামত দিয়েছে যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। ইন দি কেশাভানন্দ ভারতী কেস 1973, দি সুপ্রিম কোর্ট রিজেক্টেড দি আর্লিয়ার ওপিনিয়ন অ্যান্ড হেল্ড দ্যাট প্রিম্বল ইজ এ পার্ট অফ দি কনস্টিটিউশন। It observed that the preamble is of extreme importance and the Constitution should be read and interpreted in the light of the grand and noble vision expressed in the preamble. In the LIC of India case 1995 also, the Supreme Court again held that the preamble is an integral part of the Constitution. কেশভানন্দ ভারতী মামলা 1973, সুপ্রিম কোর্ট পূর্বের মতামত প্রত্যাখ্যান করে এবং বলে যে প্রস্তাবনাটি সংবিধানের একটি অংশ। এটি পর্যবেক্ষণ করেছে যে প্রস্তাবনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবিধানের আলোকে সংবিধান পড়া এবং ব্যাখ্যা করা উচিত। প্রস্তাবনায় ব্যক্ত মহান এবং মহৎ দৃষ্টিভঙ্গি। এলআইসি অফ ইন্ডিয়ার মামলায় 1995, সুপ্রিম কোর্ট আবার বলেছে যে প্রস্তাবনা সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ। Like any other part of the Constitution, the preamble was also enacted by the Constituent Assembly, but after the rest of the Constitution was already enacted. The reason for inserting the preamble at the end was to ensure that it was in conformity with the Constitution as adopted by the Constituent Assembly. সংবিধানের অন্যান্য অংশের মতো, প্রস্তাবনাটিও গণপরিষদ দ্বারা প্রণীত হয়েছিল, কিন্তু সংবিধানের বাকি অংশ ইতিমধ্যে প্রণীত হওয়ার পর শেষে প্রস্তাবনাটি সন্নিবেশিত করার কারণ ছিল যে এটি গণপরিষদ কর্তৃক গৃহীত সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল তা নিশ্চিত করা। While forwarding the preamble for votes, the President of the Constituent Assembly said, "The question is that preamble stands part of the Constitution 19." The motion was then adopted. Hence, the current opinion held by the Supreme Court that the preamble is a part of the Constitution is in consonance with the opinion of the founding fathers of the Constitution. ভোটের জন্য প্রস্তাবনাটি ফরওয়ার্ড করার সময় গণপরিষদের সভাপতি বলেছিলেন, প্রশ্নটি হল যে প্রস্তাবনাটি সংবিধানের 19-এর অংশ। তারপর প্রস্তাবটি গৃহীত হয়েছিল। তাই সুপ্রিম কোর্টের বর্তমান মতামত যে প্রস্তাবনাটি একটি অংশ সংবিধানের প্রতিষ্ঠাতাদের মতামতের সাথে সামঞ্জস্যপূর্ণ। However, two things should be noted. যাই হোক, দুটি জিনিস লক্ষ্য করা উচিত। The preamble is neither a source of power to legislature nor a prohibition upon the powers of legislature. প্রস্তাবনা আইনসভার ক্ষমতার উৎস নয় বা আইনসভার ক্ষমতার উপর নিষেধাজ্ঞাও নয়। 2. It is non-justiciable, that is, its provisions are not enforceable in courts of law. এটি অন্যায়বিচারযোগ্য, অর্থাৎ এর বিধানগুলি আইনের আদালতে প্রয়োগযোগ্য নয়। Amendability of the preamble. The question as to whether the preamble can be amended under Article 368 of the Constitution arose for the first time in the historic Kesavananda Bharati case 1973. It was urged that the preamble cannot be amended as it is not a part of the Constitution.
The petitioner contended that the amending power in Article 368 cannot be used to destroy or damage the basic elements or the fundamental features of the Constitution, which are enshrined in the Preamble. ঐতিহাসিক কেশবানন্দ ভারতী মামলায় 1973 প্রথমবারের মতো সংবিধানের 368 অনুচ্ছেদের অধীনে প্রস্তাবনা সংশোধন করা যেতে পারে কিনা সেই প্রশ্নটি উঠেছিল। প্রস্তাবনা সংবিধানের অংশ না হওয়ায় তা সংশোধন করা যাবে না বলে তাগিদ দেওয়া হয়। আবেদনকারী দাবি করেছিলেন যে 368 অনুচ্ছেদে সংশোধন করার ক্ষমতা মৌলিক উপাদান বা সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যগুলিকে ধ্বংস বা ক্ষতি করতে ব্যবহার করা যাবে না, যা প্রস্তাবনায় অন্তর্ভুক্ত রয়েছে। The Supreme Court, however, held that the preamble is a part of the Constitution. The court stated that the opinion tendered by it in the Berubari Union 1960 in this regard was wrong, and held that the preamble can be amended, subject to the condition that no amendment is done to the basic features. In other words, the court held that the basic elements or the fundamental features of the Constitution as contained in the preamble cannot be altered by an amendment under Article 368. সুপ্রিম কোর্ট অবশ্য বলেছে যে প্রস্তাবনা সংবিধানের একটি অংশ। আদালত বলেছেন যে এই বিষয়ে বেরুবারি ইউনিয়নে 1960 এটি দ্বারা প্রদত্ত মতামতটি ভুল ছিল এবং বলে যে প্রস্তাবনা সংশোধন করা যেতে পারে, শর্ত সাপেক্ষে যে মৌলিক বৈশিষ্ট্যে কোনো সংশোধন করা হবে না। অন্য কথায়, আদালত বলেছিল যে সংবিধানের মৌলিক উপাদান বা মৌলিক বৈশিষ্ট্যগুলি যেমন প্রস্তাবনায় রয়েছে তা 368 অনুচ্ছেদের অধীনে একটি সংশোধনী দ্বারা পরিবর্তন করা যাবে না। The preamble has been amended only once so far, in 1976, by the 42 Constitutional Amendment Act, which has added 3 new words socialist, secular and integrity to the preamble. This amendment was held to be valid. প্রস্তাবনাটি এখন পর্যন্ত মাত্র একবার সংশোধন করা হয়েছে, 1976 সালে 42তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা, যা প্রস্তাবনায় 3টি নতুন শব্দ যুক্ত করেছে: সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা। এই সংশোধনী বৈধ বলে ধরে নেওয়া হয়েছিল। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।